সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ফ্রি ওয়েবিনারে আজকে মূলত আমরা আমাদের কোর্সের আউটলাইন এবং আপনাদের সাথে পরিচিত হব এবং আপনাদের মতামত আমরা জানব। তো প্রথমে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে এস এম তাহমিদুর রহমান। আমি বিএসসি করেছি কুয়েট থেকে 2009 সালে। এরপরে আমি একটা ইএমবিএ করেছি ইউআইইউ থেকে 2014 সালে। এরপরে এমএসসি করেছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে 2020 সালে আমার কমপ্লিট হয়েছে। আর ইঞ্জিনিয়ারিং আমি জিওটেকনিক্যালে করছি। এমএসসিটা আমার হচ্ছে স্ট্রাকচারে ছিল, আনাম স্যারের আন্ডারে আমার থিসিস হয়েছে। আর ইঞ্জিনিয়ারিংটা আমি শরীফুল স্যারের আন্ডারে এখন থিসিস আমার ডিফেন্স হবে সামনে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচিতি। এখন আপনাদের সাথে একটু পরিচিত হই। আহ, প্রথমে আছে হচ্ছে জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম। আমি জিহাদুল ইসলাম, বিএসসি করছি রুয়েট থেকে, সিভিলে 2018-এ পাশ করছি। আর এখন একটা কেমিক্যাল কনস্ট্রাকশন কোম্পানিতে আছি, বাড্ডা অফিস, প্রোটেক বাংলাদেশ। পাশাপাশি স্ট্রাকচারাল ডিজাইন কিছু চেষ্টা করি আর কি করার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনার এই কোর্স নিয়ে আপনার এক্সপেকটেশনটা কি? আমি এর আগে কিছু কোর্স, অনলাইন কোর্স করা হয়েছে। 3C থেকে আপনার আন্ডারে একবার করছিলাম আর কি, তখন বেসিক কিছু জিনিস আর কি শিখছি। এখন চাচ্ছি যে একটু অ্যাডভান্স কিছু শেখার জন্য। তখন অনেক কিছু হয়তো মিস করছি মনে হয় এখন আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে আছেন হচ্ছে মোহাম্মদ ইলিয়াস, সম্ভবত কাঞ্চন আর কি। সরি যদি কোনো মিস ভাবে বলে থাকি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। আমি আমি বিএসসি করেছি চুয়েট থেকে। তারপর পিএমপি করলাম 2020। মাস্টার্স করলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। এখন মেট্রো রেল প্রজেক্টে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কোর্স নিয়ে আপনার মানে এক্সপেকটেশন কি? আমি আসলে এই কিউকিউসি ফিল্ডে আছি। তো চাচ্ছিলাম এই কনসালটেন্সি যখন করতেছি এখন, যেহেতু, তো চিন্তা করলাম ডিজাইন তো মানে শিখে রাখার জন্য আর কি, যাতে ডিজাইন ড্রয়িং রিভিউ বা ডিজাইন করতে গেলে যাতে আমার এটা সাপোর্ট দেয়। এই জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর এমআরসিএস নামে একজন আছেন। উনি বলছেন যে উনার অডিওতে একটু প্রবলেম। আচ্ছা, এরপর রাফি একজন আছেন। রাফি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ইসলাম। জি, আসলে আমি এই গ্রুপটাতে অ্যাড হয়েছি কেন আমি জানি না, তবে দেখলাম যে আরসিসি বিল্ডিং ডিজাইন, তো এটার প্রতি আমি আগ্রহী ছিলাম এর আগে। বেশ ফেসবুক কোনো পেজ আসলে লাইক টাইক দিতাম আর কি। তো আমার ইচ্ছা যে একটি মানে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী একটি বিল্ডিং ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম বিম স্ল্যাব সহ যে ডিজাইনটা এটা যাতে করতে পারি, পাশাপাশি নিজে যাতে আমাদের এলাকাতে কোনো কর্ম করে খাইতে পারে আর কি, এই জন্য মূলত থাকা। এটাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম ইসলাম। আচ্ছা, তো আহ, আমরা একটু আমাদের ক্লাসের একটু ডিসকাশনে চলে যাই যে আমরা আসলে কোর্সে আসলে কি কি করব।
তো প্রথমে প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। আহ, সমস্যা হচ্ছে যে আমরা আন্ডার গ্রাজুয়েট শেষ করার পর সবাই আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে জব করি। তো যার ফলে হয় কি যে আমরা একটু বই থেকেও দূরে সরে থাকি। আবার ডিজাইনের যে কিছু ফান্ডামেন্টাল আছে, সেই ফান্ডামেন্টাল থেকেও আসলে আমরা অনেকটা দূরে থাকি। তো সেইগুলা নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আগে আমরা রাখি। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসটাতে আমরা আসলে বিভিন্ন বিষয়, যেমন প্রথমে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, এইটা আহ, পড়ার সাথে সাথে আমাদের ইট্যাপসে যেখানে আমরা প্রপার্টিজ দিব, ম্যাটেরিয়ালের প্রপার্টিজ দিব, সেটা নিয়েও আমাদের ডিসকাশন হয়ে যাবে। সো আমাদের এইটা নিয়ে যতটুকু আমাদের প্র্যাকটিক্যাল নলেজ দরকার, যেটা নিয়ে আমরা বিএনবিসিতেও কি বলছে যে আমার কনক্রিটের স্ট্রেংথ কত হবে, আমার আমার রডের স্ট্রেংথ কত হবে। তো এই ধরনের ব্যাপারগুলো আছে, যেমন মডুলাস অফ ইলাস্টিসিটিটা কিরকম হবে, বা কনক্রিটের জন্য কিভাবে আমরা বের করব, এই ধরনের, বা আমাদের চারতলা বিল্ডিং পর্যন্ত, বা আমরা কততলা বিল্ডিং পর্যন্ত কোন কনক্রিট স্ট্রেন্থ ধরবো, এই ধরনের যে আলোচনা, এই আলোচনাটা এখানে আমাদের হয়ে যাবে। যার ফলে আমাদের যে নর্মাল অ্যাজ পার কোড এবং আমাদের নর্মাল প্র্যাকটিক্যাল যেটা নলেজ দরকার, সেগুলো আমরা এখানে ডিসকাশন করে নিব। এবং সাথে সাথে আমরা জানি সবাই আমরা ডাকটাইল ম্যাটেরিয়াল আমরা পছন্দ করি। এবং ডাকটাইল ম্যাটেরিয়াল যদি দরকার হয়, যে আমরা জানি যে যে যত বেশি ডিফর্মেশন হতে পারে, সে তত বেশি ডাকটাইল। তো এরকম ডাকটাইল ম্যাটেরিয়াল কেন দরকার, এবং আর্থকোয়েক ভূমিসম্পন্ন বিল্ডিং এর জন্য আমাদের কেন প্রয়োজন, সেটাও আমরা এখানে ডিসকাশন করে নিব। এরপরে আমাদের একটা বড় ব্যাপার হচ্ছে স্টিফনেস। আমাদের স্টিফনেসটা বিভিন্ন ধরনের হতে পারে। আমার জিওমেট্রিক স্টিফনেস, আমার শেপের যে স্টিফনেস, আমার মানে আমার ডিফ্লেকশনের ল্যাটারাল ডিফ্লেকশনের জন্য যে স্টিফনেস, এই ধরনের ধারণাগুলোর জন্য স্টিফনেসটা খুব জরুরি। এমনকি আমরা কলাম লেআউট করার সময় এই স্টিফনেসের যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের দরকার হবে। এরপর আমাদের আছে ডিফ্লেকশন। ডিফ্লেকশনটা তো আসলে আমাদের দুই ধরনের হয়ে থাকে। একটা গ্লোবাল ডিফ্লেকশন, একবার লোকাল ডিফ্লেকশন। গ্লোবাল ডিফ্লেকশন আমাদের পুরা বিল্ডিং নিয়েই আমাদের ডিফ্লেকশন মানে চিন্তা করতে হয়, অ্যালাউবল লিমিটে রাখা লাগে অ্যাজ পার কোড। আবার দেখা যাচ্ছে লোকাল ডিফ্লেকশন, একটা বিমের ডিফ্লেকশন কিরকম হবে, স্ল্যাবের ডিফ্লেকশন কিভাবে কিরকম হবে, সেগুলোও আমাদেরকে বিবেচনায় নিতে হয়। এরপরে সিস্টেম সাপোর্ট সিস্টেম নিয়ে আমাদের কথা বলতে হয়, কারণ হচ্ছে আমাদের এই টাইপসে আমরা কিভাবে সাপোর্ট সিস্টেম নিয়ে কথা বলবো, সাপোর্ট সিস্টেম ধরবো, সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা হবে। এরপর ডিওআই, আমরা কি ধরনের স্ট্রাকচার করি, আমরা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম করি। তাহলে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে আমার আমার মোমেন্ট থাকবে। সো মোমেন্ট যদি থাকে, তাহলে আমাদের ফোর্স এবং মোমেন্টের যে ক্রাইটেরিয়া, সেগুলা কিভাবে কাজ করে, সেগুলাও আমরা এখানে একটু ডিসকাস করে নিব। কারণ আমরা তো আসলে লোড বিয়ারিং ওয়াল আর করি না। তো লোড বিয়ারিং ওয়ালের যে বিহেভিয়ার, আর মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের যে বিহেভিয়ার, এবং আর্থকোয়াকের শ্রেণী বিভাগের উপরে তিন ধরনের যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আছে, সেগুলা নিয়ে আমরা ডিসকাশন করব। এবং সেইখানেই আমাদের চলে আসবে ফ্রেমিং সিস্টেম। আমরা যখন একটা কলাম লেআউট বা একটা বিল্ডিং চিন্তা করব, চিন্তা করার সময় আমাদের ফ্রেমিং সিস্টেমটা কিরকম হবে, ফ্রেমিং সিস্টেমটা নির্ভর করে আমাদের লোড পাতের উপরে। লোড পাতটা আমার আমার দুই ধরনের লোড পাত আছে, ভার্টিক্যাল লোড পাত এবং ল্যাটারাল লোড পাত।
তো আমাদের ভার্টিক্যাল লোড পাতটা নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু আমাদের ল্যাটারাল লোড পাতটার জন্যই আমরা আমরা তো মোমেন্ট রেজিস্টিং ফ্রেমটা বাই ইটসেলফ ল্যাটারাল লোড রেজিস্ট করতে পারে, কিন্তু এর বাইরেও কিছু ফ্রেমিং সিস্টেম আছে, যেমন ডুয়েল সিস্টেম, শেয়ার ওয়াল এবং ফ্রেমিং সিস্টেম। ফ্রেমটাকে যদি একসাথে করি তাহলে সেটাকে বলে ডুয়েল সিস্টেম। তো এই ধরনের ফ্রেমিং সিস্টেমগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, সেই ধরনের কথাবার্তাও আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে করে নিব। কারণ এগুলো একদম বেসিক জিনিস, যেগুলো আমাদের ডিজাইনে যাওয়ার আগে অবশ্যই আমাদের নলেজগুলো দরকার। এরপর এরপর আমাদের এসএফডি বিএমডি নিয়ে তো সবারই আপনাদের ধারণা আছে। আমাদের জাস্ট ধারণা দরকার যে আমরা একটা বিল্ডিং ফ্রেমে আমাদের এসএফডি বিএমডি কিরকম করে আসে, সেই শেপটা কিরকম, এই ধরনের ধারণা আমাদের থাকা লাগবে। তো এই ধরনের ধারণা থাকার কারণ হচ্ছে আমাদের তাহলে বুঝতে পারবো মোমেন্টের কোথায় মোমেন্ট বেশি হবে, কোথায় মোমেন্ট কম হবে, বা মোমেন্ট বেশি হলে কি হবে, কোথায় শেয়ার মানে আমাদের শেয়ার ফোর্স বেশি হবে, কোথায় কম হবে, এবং তার জন্য কি ভ্যারিয়েশন আসে, সেগুলা সম্পর্কে আমাদের ধারণা থাকা, তাহলে আমরা সহজে আমাদের জাজমেন্টে যেতে পারবো। এরপর এরপর সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ রিজিডিটি, এই দুইটা আসলে খুব একটা বিল্ডিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। আমরা সবাই বলি যে আমরা ডায়াফ্রাম দিয়ে ডিজাইন করি। সো ডায়াফ্রামটা হচ্ছে আমাদের মূলত সেন্টার অফ গ্র্যাভিটি। সেটা আমাদের সেই সেন্টার অফ গ্র্যাভিটির সাথে আর একটা সেন্টার অফ রিজিডিটি আছে, অর্থাৎ তার কি পরিমাণ রিজিড, কোন দিকে বেশি রিজিড, এই ধরনের এই ধরনের একটা পয়েন্ট আছে। সেই দুইটা পয়েন্টের উপরে বেস করে আমাদের কলাম লেআউটটা সাজাতে হয়। কলাম লেআউটটা যত আমরা দেখি যে যত ইউনিফর্মলি আমরা সাজাতে পারি তত আমাদের জন্য ভালো হয়। কারণ সব সময় তো আর আমাদের সাজানো সম্ভব হয় না, সিমেট্রিক বিল্ডিংও সব সময় পাওয়া সম্ভব হয় না। সো সেই ক্ষেত্রে আমাদের কি কি টেকনিক আমরা ইউজ করব এবং কিভাবে আমরা কলাম লেআউট গুলো করব, এইগুলার আসলে সম্মুখ ধারণার জন্য এগুলাই আমরা এগুলাই আমরা আগে পড়ে নেব। এরপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া একদম হাতে নাতে ক্যালকুলেশন না করলেও আমরা আমরা খুব সহজেই আমরা মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস এগুলো আমরা জানি। তো মেজর অ্যাক্সিসে মোমেন্ট বেশি নেই, এবং মোমেন্ট বেশি নেওয়ার কারণে আমি কিভাবে কলামের ডিরেকশনগুলো ঘুরাবো, এগুলা খুব সহজে আসলে এইগুলার অ্যাপ্লিকেশনগুলো দেখে আমরা করতে পারি। সো এই জিনিসগুলো প্রথমে বেসিক আমরা জেনে নিব, এবং এখানে আরেকটা জিনিস জেনে নিব, সয়েল ক্লাসিফিকেশন, যেটা আসলে একদম বেসিক জিনিস। ক্লাসিফিকেশনে গেলে যেটা ধারণা জন্মে যে আসলে স্যান্ডি সয়েল কিরকম হয় আর ক্লে সিল যে সয়েল আছে সেগুলার প্যাটার্ন কিরকম হয়, এবং করার জন্য এই প্যাটার্নটা করার জন্য আমাদের আহ, কি কি ইনিশিয়াল ল্যাব টেস্টগুলো করার আগে, অর্থাৎ কোন ডাটাগুলো আমাদের সয়েল রিপোর্টে থাকলে আমরা বুঝতে পারবো যে ও আসলে ঠিকভাবে সয়েল ক্লাসিফাইটা করছে। সয়েল ক্লাসিফাইটা যদি সে ঠিকমতো করে এবং এন ভ্যালুটা যদি আমরা আমাদের কোনো একটা মানে সোর্স যদি ঠিক থাকে, তাহলে অনেকটাই আমরা সয়েল রিপোর্টটাকে রিলায়েবল করে নিতে পারি। সো আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা সয়েল রিপোর্টটাকে অথেন্টিক সয়েল রিপোর্ট হিসেবে একটা প্রেডিকশনে যেতে পারি। সো এইগুলোর বেসিক ধারণাটা আমরা এখানে নিয়ে নিব, যাতে আমরা খুব সহজে আমাদের যে বেসিক যে নলেজ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমাদের ডিজাইনে নলেজটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে লোডস। আমার ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র শেষ হলে
আমার একটা বিল্ডিং এর একটা ধারণার জন্য আমাকে প্রথমে লোডস নিয়ে আমাকে জানতে হবে। এই লোডস নিয়ে জানতে হলে আমাদেরকে আমাদের কি কি লোড আছে, আমাদের ভার্টিক্যাল লোড আছে। এবং আমি আহ, সত্যি কথা বলতে কি, আহ, গত আমার প্রায় 38 38টা ব্যাচ আমি কমপ্লিট করছি গত 6 বছরে। সো আমি আসলে কখনোই এক্সেল দিয়ে আমি কখনোই উম, করি নাই। বাট যেটা হচ্ছে যে আহ, এত ডিটেল হ্যান্ড ক্যালকুলেশনও আসলে অনেক সময়তে সমস্যা হয়ে থাকে। তো আমি এবার এক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে দিব। আমি হয়তো দেখাই দিব কিভাবে ক্যালকুলেশন হয়, এবং সাথে আমি এক্সেল অ্যাপ্লিকেশনটা দেখাই দিব যে এবার আমি একটা এক্সেল দিয়ে দেখাই নিব, এবং আপনারা আপনাদের মতো করে এক্সেল তৈরি করে নিতে পারবেন। সো এখানে আমাদের ভার্টিক্যাল লোড ক্যালকুলেশন অ্যাজ পার কোড কিভাবে ক্যালকুলেশন হয়, যেমন আমার সেলফ ওয়েট আছে, আমার লাইভ লোড আছে, আমার পার্টিশন ওয়াল আছে, আমার ওয়াটার লোড আছে, আমার ফ্লোর ফিনিশ আছে। সো এইগুলো অ্যাজ পার বিএনবিসি কোড আমরা কিভাবে ক্যালকুলেট করি সেগুলো আমরা ডিটেলগুলো দেখব। এরপর এরপর যখন আমি ল্যাটারাল লোডের দিকে যাব, প্রথমে আমার আসবে আর্থকোয়াক লোড। এবং আর্থকোয়াক লোডের প্রথমেই আমরা ঠিক করে নিব যে আমরা কিভাবে জানবো যে আমরা এই বিল্ডিং এর জন্য শুধু স্ট্যাটিক অ্যানালাইসিস করলেই হবে নাকি ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। এবং আমরা যেহেতু এটা স্ট্যাটিক অ্যানালাইসিসের মধ্যে থাকবো এই কোর্সে, সো আমরা আমরা হচ্ছে অবশ্যই কি করব, অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা যে স্ট্যাটিক অ্যানালাইসিস যে করছি আমরা অথেন্টিক ভাবে বলতে পারি বা কনফিডেন্টের সাথে বলতে পারি যে না, আমরা যে স্ট্যাটিক অ্যানালাইসিস করছি আমার জন্য ঠিক আছে, আমার এর জন্য ডাইনামিক অ্যানালাইসিস দরকার নেই। সো এরপরে আমরা হচ্ছে ল্যাটারাল লোডের সাথে করব, এবং আমাদের অ্যাজ পার বিএনবিসি 2020 আর্থকোয়াক ক্যালকুলেশন করব। এটাও আমি হচ্ছে আহ, অনেকক্ষণ সময় লাগে ক্যালকুলেশন বুঝাতে। তার চাইতে আমি এক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে আমি সহজে বুঝিয়ে দিব এবং সহজে ক্যালকুলেশন করে দিব। তবে এইখানে কিছু টেবিলে আমাকে যেতে হয়, কারণ এই টেবিলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে হয় যেগুলো ডিজাইনের সাথে জড়িত। আমাদের আহ, যেমন রেসপন্স স্পেকট্রামের টেবিল বা আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি বা এই ধরনের কিছু টেবিল আছে যেখানে আমাদের কিছু ডিজাইনগত কথাবার্তা আছে যেগুলোতে আমাদের নলেজ বাড়বে। সো এগুলাতে কিছু আমি যতই বলি না কেন, এগুলো আমাকে বিএনবিসি দেখিয়ে, প্রথমে অনেক কিছু দেখিয়ে তারপরে এক্সেল অ্যাপ্লিকেশনে যেতে হবে। এবং এরপরে আমি ড্রিপ, পি ডেল্টা চেক, বিল্ডিং ইরেগুলারিটি এগুলা আমি দেখাই দিব, এবং সেগুলা ক্যালকুলেশন এক্সেল অ্যাপ্লিকেশনে আমি দেখাই দিব। এখন কথা হচ্ছে, এরপরে হচ্ছে উইন্ডলোড আছে। উইন্ডলোড অ্যাজ পার ক্যালকুলেশন আমাদের এক্সেল অ্যাপ্লিকেশন, এবং ডিফ্লেকশন চেক অ্যাজ পার কোড সেটাও আমি দেখাই দিব, এবং লোড কম্বিনেশন অ্যাজ পার বিএনবিসি 2020। এখন এখানে কথা হচ্ছে যে আমরা আমরা যখন আহ, এইখানে এই ইন্ট্রোডাক্টরি ক্লাস করার পরে আমরা ই ট্যাবসটা শুরু করতে পারি। ই ট্যাবসটা শুরু করতে পারি কিরকম, আমাদের ই ট্যাবসের এইখানে একদম ইনিশিয়াল ইনপুট দিতে যেটা লাগে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এরপরে আমাদের সেকশনগুলো ড্র করা লাগে। সো সেকশন ম্যাটেরিয়াল প্রপার্টিজ দিয়ে সেকশনগুলো ডিফাইন করে আমরা ড্র করার জন্য কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো যেহেতু আমাদের সমস্যা নাই, তখন আমরা এই পর্যন্ত করে নিব, এই পর্যন্ত বেসিক একটা বিল্ডিং এর মডেলিং করে নিব। মডেলিং করে নিলে যেটা হবে, এরপরে যখন আমরা লোডের ভার্টিক্যাল লোড আমরা ক্যালকুলেশন করে নিব, তখন ওই মডেলে গিয়ে আমরা ভার্টিক্যাল লোডটা বসাবো, বা বসানোর কিভাবে বসায় সেটা আমরা দেখব। এরপর যখন আমাদের
আর্থকোয়েক লোড আসবে, উইন্ড লোড আসবে, আমরা পড়া হয়ে যাবে, এবং লোড কম্বিনেশন আমাদের পড়ানো হয়ে যাবে। তখন আমরা সেগুলো আবার মডেলে গিয়ে ইনপুট দিব। এমনি ইনপুট দিলেই আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আমরা ওইখান থেকে ড্রিফট, পি ডেল্টা চেক, বিল্ডিং ইরেগুলারিটি, ইভেন আর্থকোয়েক কিভাবে আমরা চেক করতে পারি ইটাপস থেকে, সেগুলো আমরা ওখান থেকে নিয়ে দেখে নিব। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনের আগে যেসব চেক থাকে, সেই সব চেকই আমাদের এখানে ইটাপস থেকে কিভাবে নিয়ে নিয়ে আমরা এক্সেলে মানগুলো ইনপুট করে ক্যালকুলেশন করতে পারবো, সেগুলো আমরা পেয়ে যাব। এরপর এরপর ডিজাইনে ঢোকার আগে, সেটা হলো যে আরসিসি ডিজাইনের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। কারণ এই বেসিকটা যদি হয়, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, সবকিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আহ, একটা কলামের বিহেভিয়ার কিরকম, একটা বিমের বিহেভিয়ার কিরকম, সেটা জানার জন্য আমাদের ডিফারেন্ট টাইপস অফ সেকশন আমাদের বোঝা খুব জরুরি। এবং আমাদের আরসিসির বেসিক ফর্মুলা আমাদের ইকুইলিব্রিয়ামের ওপরে যে নির্ভর করে, এবং সেখান থেকেই আসলে বেসিক 3-4টা ফর্মুলা ডেভেলপ হয়েছে অ্যাজাম্পশন সহ। সেগুলো আমরা একটু দেখে নিব, যার ফলে আমাদের অনেক বই থেকে যে অনেক আমাদের যে মানে রিলেশন দূরে থাকে, সেটা অনেকটাই আহ, দূর হয়ে যাবে। এবং স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর আপনারা সবাই জানেন যে আমরা ফাই ইউজ করি। তো এটা কেন ইউজ করি, এবং এইটাও স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরটা যখন আমরা বিএনবিসি কোড থেকে নিতে যাব, দেখা যাচ্ছে যে আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ সেকশন ওপরে নির্ভর করেই আমাদের স্ট্রেংথ অফ রিডাকশন ফ্যাক্টর দিতে হয়। আচ্ছা, এই মুহূর্তে যারা এখানে আছেন, আহ, আমি তাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কটা পূরণ করে দিতে হবে। কারণ এই লিঙ্কটা যারা পূরণ করে দিবেন, শুধু আমি তাদের জন্যই আসলে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। এছাড়া আমার এই কোর্স ফি হচ্ছে 10,000, দুইটা ইনস্টলমেন্টে নেওয়া হয়। এই গুগল ফর্মটা পূরণ করে দিবেন। পূরণ করে দিলে ইনশাল্লাহ আমি আমি একটা ডিসকাউন্ট দিতে পারবো। আচ্ছা, এখন আমরা আমাদের আবার ক্লাসে ফেরত যাই। এরপরে স্ল্যাব ডিজাইন। স্ল্যাব ডিজাইনও আমরা আসলে স্ল্যাব ডিজাইন যখন আমরা অলরেডি অলরেডি মডেলে একটা লোড বসায় ফেলছি, তখন আসলে আমাদের স্ল্যাবগুলো অনেকটাই ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের সেখান থেকে মানগুলো কিভাবে নিতে হয় বা কিছু আমরা হ্যান্ড ক্যালকুলেশন দেখব, যাতে আমাদের খুব সহজে আমরা জিনিসটা বুঝতে পারি। হ্যাঁ, তো আমি চেষ্টা করব দ্রুত হ্যান্ড ক্যালকুলেশন করে আসলে মূলত এক্সেল অ্যাপ্লিকেশনে দেখানো। তো সেটা আমাদের যে করে আমাদের স্ল্যাব ডিজাইনটা হবে। এরপরে বিমেও আমরা ডাবল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন, এটা আমরা হচ্ছে আহ, কিভাবে ডিজাইন করে সেটা দেখানো হবে। এবং এখানে কন্টিনিউয়াস বিম এবং রেইনফোর্স ডিটেলিংটা সম্পর্কে ধারণা দেওয়া দেওয়া হবে, যে আমরা ইটাপস থেকে নিয়ে কিভাবে ডিটেলিংটা করি বা ডিটেলিংটা করা যেতে পারে। সো সেটা নলেজ দেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে যেগুলো দরকার, যে টেকনিকগুলো দরকার, সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি যেগুলো আমাদের প্রফেশনালি কাজে লাগবে, সেগুলো আমরা দেখব। এরপর টরশন ডিজাইন অফ বিম। এই টরশন ডিজাইন অফ বিম এটা আমাদের দরকার। এটা আমাদের দরকার, কারণ যখন আমাদের টরশনটা থাকে, এবং আমাদের ইটাপসে ডিজাইন করলে এটা একটু সুবিধা পাওয়া যায়। টরশনের আমাদের দুই ধরনের টরশন থাকে। তো একটা টরশন হচ্ছে আমাদের আহ, কোনোভাবেই আমাদের মোমেন্ট রিডিস্ট্রিবিউশন করা যায় না, তো ওইটার জন্য টরশন রেইনফোর্সমেন্ট দেওয়াই লাগে। আর একটা আছে, যদি আমরা মোমেন্ট রিডিস্ট্রিবিউশন করতে পারি, কিন্তু রিডিস্ট্রিবিউশন করার পরে যদি কিছু টরশন থেকে যায়, সেটার জন্য আমাদের লংজিটিউডিনালও রেইনফোর্সমেন্ট দিতে হবে।
আবার আপনারা জেনে থাকবেন কম্বাইন্ড শেয়ার টরশনে আমাদের স্টিরাপ গুলো ডিজাইন করতে হবে। তো এইখানে তো আমাদের সিসমিক ডিটেলিং গুলো আমরা দেখবই। সিসমিক ডিটেলিং এ আমাদেরকে বলে দেয় যে এই স্টিরাপটা কিভাবে স্পেসিং গুলো হবে, কিন্তু ওইটাই আমাদের ফাইনাল স্পেসিং আমরা বলতে পারবো না যতক্ষণ না আমরা ইটাপসে গিয়ে চেক দিব যে আমাদের কম্বাইন্ড শেয়ার টরশন অনুযায়ী কি স্টিরাপের স্পেসিং আসছে। তো সেটাও আমরা একটা আহ, মোটামুটি একটা এক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে দেখাই দিব, যেটা আমরা ইটাপস থেকে নিয়ে কাজ করবো। এরপর ডিফ্লেকশন অফ বিম, ডিফ্লেকশন চেক। এটা আসলে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশনটা অনেক লেন্দি। তো এটা আমি চেষ্টা করব একটা এক্সেল দিয়ে সুন্দর করে বুঝাই দেওয়া, এবং ইটাপসেও দেখাই দেবো যে ইটাপসে কিভাবে এই ডিফ্লেকশনটা চেক করতে হয়। এবং অবভিয়াসলি যেটা আসলে কখনোই মানে ইটাপস থেকে করা যায় না সেটা হলো আমার সিসমিক ক্যালকুলেশন। তো আমাদের বিমের জন্য যে সিসমিক ক্যালকুলেশন থাকবে সেগুলো অবশ্যই আমি দেখাবো। এবং কলাম ডিজাইনও সেম, আমরা ইন্টারেক্টিভ ডায়াগ্রামে এক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে হবে, এবং ইন্টারেক্টিভ ডায়াগ্রামের ধারণাও নিতে হবে। ধারণা হয়ে গেলে আমরা এক্সেল অ্যাপ্লিকেশনে দেখতে পারবো। এবং আমাদের আমাদের প্র্যাকটিক্যালি তো আসলে ব্যাকজেল মোমেন্ট কনসেপ্টে কলাম ডিজাইন হয়, সেটার একটা আমরা হচ্ছে কনসেপ্ট নিব, এবং স্লেন্ডার কলামের একটা এক্সেল অ্যাপ্লিকেশন গুলো দেখবো যে কিভাবে একটা স্লেন্ডার কলাম বা একটা শর্ট কলাম আমরা বলবো সেগুলার কিভাবে হয়। এবং আইএমআরএফ এসএমআরএফ ডিটেলিংটাও আমরা দেখবো, এবং অবশ্যই সিসমিকের যে ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনগুলো আসলে এটা দিয়ে হবে না, এটা আসলে হাতেই করা লাগে। তো সেগুলোর জন্য আমি হচ্ছে ক্যালকুলেশনগুলো দেখাবো। এরপরে শেয়ারওয়াল ডিজাইন উইথ কপলিং বিম, এই ধরনের ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, সেটাও আমরা দেখাবো। এবং স্টিয়ার এক্সেল অ্যাপ্লিকেশন বেসমেন্ট ওয়ালেরও আমরা এক্সেল দিয়ে করতে পারি, এমন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, রিজার্ভার ট্যাঙ্ক, এগুলো দিয়েও আমরা করতে পারি। সো এগুলা হচ্ছে আমাদের মোটামুটি সুপার স্ট্রাকচারের যে ইয়া। এবং আমরা হচ্ছে প্রথম থেকেই আসলে বেসিক মডেলিং শুরু করব, শুরু করে মডেল চেক করব। এবং এখানে এসে তখন আমরা যখন থিওরিগুলো হয়ে যাবে, আমরা হচ্ছে থিওরিগুলো আসলে মানে থিওরির সাথে সাথে, যেমন স্ল্যাব ডিজাইনের কনসেপ্ট নেওয়ার সাথে সাথে ইট্যাপসে চলে যাব, কিভাবে ইট্যাপস থেকে স্ল্যাব ডিজাইন করতে হয় সেটা জেনে নিব। বিম ডিজাইনের বিম ডিজাইনের এই কনসেপ্টগুলো শেষ হলে আমাদের সরাসরি আমরা অ্যাপ্লিকেশনে সফটওয়্যারে চলে যাব, এবং সেখান থেকে বিম কিভাবে ডাটাগুলো নিয়ে ডিজাইন করতে হয় সেগুলো আমরা দেখে নেব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কলামের ক্ষেত্রে। এগুলো যখন শেষ হবে তখন তখন আমরা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশনে চলে যাব। বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশনে আমাদের আসলে আহ, দুই ধরনের কনসেপ্টে ক্যালকুলেশন আমরা করি। একটা হচ্ছে নর্মালি, যেটা আমাদের আহ, আমরা বলি, একটা বলি স্পিটি বেসড, আর একটা হচ্ছে স্পিটি বেসড না। হ্যাঁ, তো নর্মালি যেটা ক্যালকুলেশন, আমরা মেহারপের ক্যালকুলেশনটা দেখব। এবং আমি হচ্ছে চেষ্টা করবো এক্সেলেই দেখাই দিলে যেটা হবে, বুঝাই দিলে আশা করি যে বুঝতে পারবেন। এবং পরে আমরা এসপিটি বেসড ক্যালকুলেশনে যাব। এসপিটি বেসডের সুবিধা হচ্ছে সেটেলমেন্ট ক্যালকুলেশন করা লাগে না। হুম। তো সেটা আমরা যত সুন্দর করে এক্সেলে দেখাবো। এবং পাইল ক্যাপাসিটিও আমাদেরকে দুইভাবে বের করা যেতে পারে। একটা হচ্ছে আমাদের নর্মাল যে বিএনবিসি 2020-তে দেওয়া আছে পাইল ক্যাপাসিটি বের করার, এবং এসপিটি বেসডও দেওয়া আছে বিএনবিসিতে, সেইটা অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করে দেখা। এবং সেটেলমেন্ট অফ পাইল, এটা হচ্ছে সেটেলমেন্ট অফ পাইলটা আমরা শুধু ইলাস্টিক সেটেলমেন্টটা দেখতে পারি, কারণ আমাদের যখন পাইলগুলো ছাড়ি এন বিয়ারিং পাইলগুলোই করে থাকি আমরা। এবং এন বিয়ারিং যদি মানে স্যান্ডি সয়েলই হয়ে থাকে সাধারণত, তো আমাদের শুধু ইলাস্টিক সেটেলমেন্টটা করলেই দেখলেই হয়।
তো সেটাও আসলে বিএনবিসি তে খুব সুন্দর করে ফর্মুলা সহ দেওয়া আছে। এগুলা যদি হয়ে যায় তাহলে আমরা ফাউন্ডেশন ডিজাইনে চলে যাব। সো আমরা আমরা হচ্ছে কিভাবে সেফে অ্যানালাইসিস করে এবং সেখান থেকে কিভাবে ডিজাইন করে এগুলো আমরা দেখব। অর্থাৎ আমি যতটুক আমার কনসেপ্ট দেওয়া দরকার, যেভাবে আমাদের ক্যালকুলেশনগুলো হয়, সেটা আমরা ধারণা যতটুক আমার কনসেপ্ট দেওয়া দরকার সেটা আমরা দিব। দেওয়ার পরে আমরা সেটাকে সফটওয়্যারে একদম সুন্দর করে সফটওয়্যারে প্র্যাকটিক্যালি কিভাবে ডিজাইন করে সেটা আমরা ধারণা দেব। এবং কম্বাইন্ড ফুটিংও আমরা সেখানে ডিজাইন করব, ম্যাটও করব, পাইল ক্যাপও করব। সো এইরকম করে আমরা পুরা কোর্সে এভাবে আমি সাজিয়েছি। সো আমি চেষ্টা করেছি যে আহ, একটা মানুষ উম, যদি তার ইনিশিয়াল স্টার্ট আপ হয়ে থাকে তাহলে সে যাতে আহ, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে মোটামুটি 10 তলা বিল্ডিং পর্যন্ত যদি করতে পারে তাহলে অনেকটাই ইয়া হবে। এবং এইখানে এইখানে যেটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে আমাদের টাইম পিরিয়ড যদি একের কম হয়, 1 বা 1-এর কম হয়, তাহলে আমরা সেটাকে রিজিড স্ট্রাকচার হিসেবে করতে পারি। তো এই রিজিড স্ট্রাকচার যদি আমরা করি তাহলে আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিসও খুব সহজে আমরা করতে পারবো। যদি ফ্লেক্সিবল স্ট্রাকচার হয়ে থাকে, যেটা সাধারণত একের চাইতে বড় হয়ে যায়, সরি, একের চাইতে বড় হয়ে যায়, তখন ফ্লেক্সিবল স্ট্রাকচার চলে আসে, তখন কিছু কমপ্লিকেশন চলে আসবে। এবং আমাদের আরো কমপ্লিকেশন আসবে যখন আমাদের ইরেগুলার বিল্ডিং হবে। আমরা যখন বললাম যে আমাদের বিল্ডিং ইরেগুলারিটি, এই জিনিসটাও আমাদের খুব সমস্যা করে আর্থকোয়াকে। যদি আমাদের কোনো বিল্ডিং এ এরকম বিল্ডিং ইরেগুলারিটি থাকে, সেটাও আসলে আমাদেরকে আহ ঝামেলা করবে। তো আমরা যে এই ইয়াতে যেভাবে আমরা সাজিয়েছি এবং যেভাবে আমরা কনসেপ্টগুলো দিব, তাতে আশা করি আহ 10 তলা বিল্ডিং অনায়াসে করা যাবে। এবং সে যদি প্র্যাকটিক্যালি কাজ করতে থাকে, ইনশাল্লাহ পরবর্তীতে বড় বিল্ডিংও করতে পারবে। এবং এইখানে এইখানে আর একটা ধারণা, আমি এই যে 10 তলার কথা বলতেছি বারবার, কারণ এর পরে আসলে ডাইনামিক অ্যানালাইসিস এর আগেও লাগতে পারে, আরও লাগতে পারে, তবে অনেক টেকনিক ইউজ করে এই 10 তলা বিল্ডিং পর্যন্ত আসলে ডাইনামিক অ্যানালাইসিসটা এড়ানো যেতে পারে। বাট যেটা হচ্ছে যে যখন আমাদের এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে আসলে একটু সমস্যা আছে, সেটা হলো যে বেশিরভাগই আসলে এসএমআরএফ ডিজাইন করতে হয়। এমন এসএমআরএফ যদি ডিজাইন করতে হয় তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি হাইস্ট ক্যাটাগরিতেই আসলে ডিজাইন করতে হয়। আর হাইস্ট ক্যাটাগরিতে ডিজাইন করতে গেলে ওর যে আরো কিছু লিমিটেশন আছে, হাইটের লিমিটেশন আছে, যার ফলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিসটাও আসলে করতে হয়। তো আমাদের এই কোর্সে শুধু ডাইনামিক অ্যানালিসিসটাকেই আসলে অ্যাড করা হয় নাই, এছাড়া এসএমআরএফ এগুলোকে অ্যাড করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কোর্সের একটা আউটলাইন। কারো কোনো এখন কোনো মন্তব্য আছে কিনা? আচ্ছা ভাইয়া, ওই সফটওয়্যার গুলো কি আপনি প্রোভাইড করবেন নাকি আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে? হ্যাঁ, সফটওয়্যার গুলো আর আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই ক্লাসে ক্লাস ডিউরেশন এবং কোন দিন ক্লাস শিডিউলটা ক্লাস কিরকম হবে একটু বলবেন? শিডিউলটা সাধারণত আমি শুক্রবারে একটা দিব
এবং একটা ওয়ার্কিং ডেটে একটা দিব। এবং ক্লাসটা সাধারণত আমি চেষ্টা করব আসলে 9:30টার পরে, অর্থাৎ এরকম 10টার দিকে শুরু করতে, যাতে আমার অনেকেই আছেন যে স্বাভাবিকভাবে আমরা অনেক ব্যস্ত থাকি এবং সারাদিন, এবং যে সেদিন শুধু চেষ্টা করবেন দরকার হলে একটু চাটা বেশি খাবেন, যাতে আমরা 10টার সময় শুরু করলে আমাদের ঘুম না পায়। তো এটা কি 1 ঘন্টা নাকি 2 ঘন্টা, এরকম ডিউরেশনটা এটা কোনো ডিউরেশনটা পারসেপশন? ডিউরেশনটা আসলে ডিপেন্ডস করে। এটা 1.5 ঘন্টা হয় সাধারণত। আচ্ছা আচ্ছা। 1.5 ঘন্টার আচ্ছা। চাইতে আসলে বেশি নেওয়া যায় না, আমি যতই দেওয়ার চেষ্টা করি। তো আমারও কষ্ট হয়, আবার যারা নেয় তাদেরও কষ্ট হয়, কারণ আমি যদি একবারে অনেক কিছু দেখাতে যাই সেটাও আসলে খুব একটা ফলপ্রসূ হয় না। হুম হুম, বুঝতে পারছি। আর মেটেরিয়ালস, আই মিন বুক, আমি হচ্ছে বুক হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের ক্লাস নোটস দিয়ে দিব। আচ্ছা। আর এর বাইরে আমাদের কোনো বুক কিছু পড়তে হবে না, বা পড়তে হবে? না, আমি আমি যা দিব ওখানেই সবকিছু থাকবে। এর বাইরে তো আপনাদের প্রথমেই একটা বই আছে, যে বইটা সবসময় কাছে রাখতে হবে, সেটা হচ্ছে বিএনবিসি। আর হুম, একটা হচ্ছে যদি আচ্ছা স্যাম্পল আচ্ছা। বই যদি রাখতে পারেন, যেমন একটা হয়তো নিলসনের বই বা নাদিম হোসেনের বই বা ফ্যানেলার বই, যে কোনো একটা বই রাখলেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যারা ডিসকাউন্ট চান আমাকে যদি ওই গুগল শিটে পূরণ করে দিয়ে থাকেন, তাহলে আপনার সাথে আমাদের এখান থেকে যোগাযোগ করা হবে এবং রেজিস্ট্রেশনের জন্য। এবং আমরা এই সপ্তাহটাই আসলে 31 তারিখ পর্যন্তই, মানে আমাদের নেক্সট শুক্রবার হচ্ছে আমাদের আহ, সম্ভবত 31 তারিখ। হ্যাঁ, নেক্সট শুক্রবার হচ্ছে আমাদের 31 তারিখ। আমরা আশা করি যে আমরা রেজিস্ট্রেশনটা বৃহস্পতিবার পর্যন্ত ওপেন রাখবো। এরপরে আসলে আমরা 31 তারিখ থেকে শুরু করে দেব কোর্সটা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা আজকের আমাদের এই ফ্রি ওয়েবিনার এখানেই শেষ করব আর কি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।